আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। নিশ্চয়ই আমার গত ভিডিওটা লাস্ট ভিডিওটা দেখেছেন। তো ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ওয়েবসাইট লেআউট এন্ড স্ট্রাকচার। একটা ওয়েবসাইটের লেআউট এবং স্ট্রাকচার কি হতে পারে এবং কত ধরনের সেকশন হতে পারে। তো আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে লার্ন অ্যাবাউট HTML5। তার মানে আজকে থেকেই আমরা আমাদের ক্লাস মডিউলে চলে এসেছি। তো আর দেরি নয়, চলুন আমাদের ক্লাসটা শুরু করা যাক। আমরা যেটা শিখবো যে লার্ন অ্যাবাউট HTML5। এটা কেন শিখবো, HTML5 কেন শিখবো? তার আগে তো HTML1 2 3 4 আছে, তাই না? তো HTML5 হচ্ছে ওয়েব ডেভেলপারদের খুবই দ্রুত কাজ করার জন্য একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাতে অনেক ফিচার নিয়ে এসেছে। আমাদের কাজ করাটা খুব ইজি হয়ে আসছে এবং ব্রাউজার খুব সহজেই বুঝতে পারে এবং এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, তাহলে আমরা HTML এর ফুল মিনিংটা জানি যে HTML টা কি। HTML হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমরা কখনোই বলবো না HTML5 কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার কাজ কি? লেআউট এন্ড স্ট্রাকচার। যেমন আমি আপনাদের বোঝার জন্য একটা ডিজাইন তৈরি করে রেখেছি, ওয়েবসাইট লেআউট। একটা ওয়েবসাইটে কি থাকে? হেডার এবং বডি, এবং বডিতে সব ধরনের কন্টেন্ট, মানে সব কন্টেন্ট থাকে, সব সেকশনগুলো থাকে। এই সেকশন এবং কন্টেন্ট নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। অবশ্যই আপনি দেখে আসবেন, তাহলে আপনার জন্য বুঝতে আরো ইজি হবে। যেমন এই বডি সেকশনে বডি পার্টের মধ্যে অনেক সেকশন থাকবে। কি কি সেকশন থাকতে পারে? অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, কল টু অ্যাকশন, গ্যালারি সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন, ফুটার সেকশন। এখন এটা ধরেন একটা অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশনে কি থাকে? লেফট সাইডে ইমেজ অথবা রাইট সাইডে ইমেজ, কিছু কন্টেন্ট থাকে। আর এই সেকশনটা ধরেন কোন একটা সার্ভিস সেকশন, বিভিন্ন ধরনের সার্ভিস থাকতে পারে। এটা একটা গ্যালারি সেকশন। আপাতত আপনাদের বোঝার জন্য আমি সেকশনটা, এই ডিজাইনটা তৈরি করে রেখেছি। আশা করি ওয়েবসাইট লেআউটটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি যে ওয়েবসাইট লেআউট কেমন হতে পারে, বা HTML5 দিয়ে আমি সর্বোচ্চ কতটুক কাজ করতে পারি আমি আমার ওয়েবসাইটে। আমি ইন্সপেক্ট করলাম, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে শুধুমাত্র আমার HTML ট্যাগের ইউজেসটুকু আমি দেখতে চাচ্ছি। যেমন দেখেন, শুধুমাত্র HTML ট্যাগ ইউজ করে আমি আমার এই সাইটটা ইউজ করেছি। এটা কি ভালো লাগছে? না, ভালো লাগছে না। এটাই হচ্ছে লেআউট, একটা স্ট্রাকচার। ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো দেখতে এমনই হয়। আপনি যদি HTML5 এর উপর ডিগ্রিও করে আসেন, এর থেকে ভালো ডিজাইনার করতে পারবেন না বা সুন্দর হবে না। তাহলে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি বিষয় জানতে হয়? যেমন দেখেন, এই ওয়েবসাইটটা কত সুন্দর, তাই না? সিম্পলের মধ্যে অনেক সুন্দর। এটার মধ্যে কি কি ইউজ করা হয়েছে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তারপর আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেগুলো আমি আপাতত বলতে চাচ্ছি না। তো এই তিনটা বিষয়ের উপরে আমি বেশি ফোকাস দিব, যেন আপনারা একদম দক্ষ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হতে পারেন। এবং তার বাইরেও আমি কিছু বিষয় দেখাবো, যেমন রিয়াক্ট.js, next.js, node.js। এই পার্টগুলো আমি দেখাবো। কেন এই পার্টগুলো দেখাবো? যেন আপনি ওয়েব ডেভেলপারের পার্টটাও আপনি করতে পারেন। এখন বর্তমান সময়ে প্রোগ্রামিং ছাড়াও অনেক টুল চলে এসেছে। এই টুলগুলো ইউজ করে আপনি ডেভেলপমেন্ট পার্টটা করতে পারেন। তো আমি ওই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করাবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি একজন ভালো এবং দক্ষ ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, আপনি কিন্তু সব দিকে মুভ করতে পারবেন। তার মানে এটা আপনার খুব ভালো করে জানতে হবে, কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। আর বর্তমান সময় হচ্ছে ইউআই কম্পোনেন্টের সময়। ইউআই কম্পোনেন্ট আমি শিখাবো, যেমন টেলউইন্ড সিএসএস, যেটা দিয়ে আপনি খুব সহজে ওয়েব অ্যাপস অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। ওই পার্টটাও আমি দেখাবো ইনশাল্লাহ। আমি আশা করছি আমার সিরিজের শেষ পর্যন্তই থাকবেন। আচ্ছা, এখন আমি আলোচনা করব HTML বেসিক স্ট্রাকচার নিয়ে। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি এর বেশি আলোচনা করছি না। আর সিএসএসটা তো আমি বলছি সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা কিনা ডিজাইন এন্ড স্টাইলিং এর ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, আমি আরেকটু বলে রাখি আসলে সিএসএস টা দিয়ে আর কি করা যায়। যেমন আমি যদি ওয়েবসাইটে একটা মানুষের সাথে উদাহরণ দেই, তাহলে একটা মানুষের কি থাকে? একটা কঙ্কাল। যেমন ধরেন একটা কঙ্কালের যদি কোনো আমি শেপ না দেই, তাহলে এটা কি
কেমন লাগবে? একদম খালি লাগবে, মানে প্রত্যেকেরই কঙ্কাল, প্রত্যেকটা মানুষেরই কঙ্কাল থাকে, যেটা কিনা শেপ দেওয়ার পরে বিভিন্ন ধরনের আকার আকৃতি ধারণ করে। সেম আমি আমার ওয়েবসাইটটাকেও শুধু যদি কঙ্কাল বলি সেটা হচ্ছে HTML, আর যদি স্টাইলের ক্ষেত্রে বলি সে হচ্ছে CSS, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রেন। আমাদের ব্রেনটা যদি না থাকে তাহলে কঙ্কাল আর শেপ দিয়ে কোনো লাভ নেই, যদি কোনো কাজ না করে। সেম জাভাস্ক্রিপ্টটাও হচ্ছে, যদি এটা ফাংশনালিটি, ইন্টারঅ্যাক্টিভিটি, ফিচার না থাকে তাহলে এই ওয়েবসাইট দিয়ে কিছুই হবে না। তো আমাদের জাভাস্ক্রিপ্টের গুরুত্বটা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আরেকটু বলি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি কি করতে পারি। যেমন আমি একটা সাইটে গেলাম, ই কমার্স সাইটে। যেমন আমি ইমেজটা দেখবো, হভার করব, চেঞ্জ হচ্ছে, এটার উপরে মুভ করব, দেখেন জুম ইন হচ্ছে, তাই না? এখন আমি এই প্রোডাক্টটা কিনবো, এড টু কার্ট পেজ, এড টু কার্টে জমা হবে, আমি তারপর একটা পেজে নিয়ে যাবে, বাই নিব, তারপর কোন পেমেন্টের মাধ্যমে আপনি পে করতে পারবেন, সেটা পেপাল হতে পারে বা কার্ড হতে পারে, আচ্ছা যেটাই হোক, পেমেন্টের যা যা লাগে প্রসিডিউর, এই যে পেজগুলাই হচ্ছে আমরা, বা পেমেন্টের কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, আশা করি অবশ্যই আমার সাথে থাকবেন। এবং আমি খুবই কৃতজ্ঞবোধ হব আপনাদের উপর যদি আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করেন, কারণ আমার মেন উদ্দেশ্যই হচ্ছে শেখানো। আমার এখানে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর মেন উদ্দেশ্য না, আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা শিখেন এবং আপনাদের এই নলেজটা সবার সাথে শেয়ার করেন। কারণ নলেজ শেয়ার করলে নলেজ কখনো কমে না, যত শেয়ার করবেন তত আপনি নিজে নলেজ অর্জন করতে পারবেন। আচ্ছা, এখন তাহলে চলে আসি আমাদের HTML বেসিক স্ট্রাকচার নিয়ে, ঠিক না? আচ্ছা, তো HTML স্ট্রাকচারটা কেমন হতে পারে? যেমন HTML স্ট্রাকচারটা যদি আমরা এই সাইটে ফলো করি, যেমন দেখেন ইন্ট্রোডাকশন যদি আমরা যাই, দেখেন একটা HTML ডকুমেন্টটা কেমন হতে পারে, ঠিক আছে? অথবা আমি নিচে যাই, দেখেন HTML পেজ স্ট্রাকচার কি কি থাকে, HTML ট্যাগ, তারপর হেড, বডি। আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইটকে যদি মানুষের সাথে চিন্তা করি, তাহলে ওয়েবসাইটের উপরে কি থাকে? হেডার। তো হেডারের হেড, তারপর বডি, বডি ট্যাগের ভিতরে সব থাকে, যেটা আমি একটু আগে বলেছি, যেমন ফোটার পার্ট বা সেকশন, বিভিন্ন ধরনের সেকশন পার্ট, এগুলো সব থাকবে বডির ভিতরে। তো এখন এটা আমরা বুঝলাম, তো এটা লিখবো কোথায়? একটা কোয়েশ্চেন আসে না, কোথায় লিখবো? শুধু তো বুঝলে হবে না, লিখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে লিখার জন্য আমরা একটা কোড এডিটর ইউজ করব। কি এডিটর? কোড এডিটর। তাহলে কোড এডিটরটা, কোন কোড এডিটর ইউজ করব? আমরা ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড, আমার এবং ওয়েব ডেভেলপারদের পছন্দের একটা কোড এডিটর, যেটার মাধ্যমে আপনি খুব দ্রুত কোড করতে পারবেন। ডাউনলোড করবেন, আমি ডাউনলোড করেছি, ডাউনলোড প্রক্রিয়াটাও দেখাচ্ছি আপনাদের। এখানে ক্লিক করার পরে যাদের উইন্ডোজ, লিনাক্স, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স, তো আমরা যেহেতু উইন্ডোজটা ডাউনলোড করবো, ডাউনলোড করে অ্যাজ ইউজুয়াল যেভাবে নেক্সট সফটওয়্যার ইনস্টল করে নেক্সট নেক্সট দেওয়ার পরে ইনস্টল হয়ে যাবে। এখন আমরা সফটওয়্যারটা ওপেন করব, ঠিক আছে? ওপেন করব, আমি এখানে ওপেন করলাম, কোড এডিটরটা ওপেন করলাম, অথবা আপনারা এখানে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিলেও এটা চলে আসবে, ঠিক আছে? দেখেন এটা একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা একটা ফোল্ডার ওপেন করব, যে ফোল্ডারের ভিতরে কাজ করব, তাহলে আমরা একটা ফোল্ডারের নাম দিই। যেমন আমার কোর্সের নাম হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফ্রন্ট ইন ডেভেলপার, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, ঠিক আছে? আমরা এটা শিখব। একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা এখানে ওপেন করব, ওপেন ফোল্ডার, কোথায় রেখেছি? ডেস্কটপ, ডেস্কটপ, ক্রিয়েটিভ ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, ওপেন, ঠিক আছে? এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে
আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ফাইলের নাম দিব index.html। দেখেন আমি যখন index.html লিখেছি পাশে দেখেন একটা আইকন চলে আসছে HTML5 এর। তো এই আইকনটা আপনাদের এখানে আসবে না। তা আপনারা যেটা করবেন এটার জন্য একটা এক্সটেনশন ইনস্টল করবেন। এক্সটেনশনটার নাম হচ্ছে বিএস কোড, সরি একসাথে লিখতে হবে বিএস কোড। এই যে বিএস কোড আইকন আমি ইনস্টল করেছি, এখানে ক্লিক করলে ইনস্টল চলে আসবে। আপনাদেরটা যেমন আমি এটা ইনস্টল করি, ইনস্টল করলে ইনস্টল হয়ে আসবে, আনইনস্টল করলে আবার ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এটা আনইনস্টল করতে, তা আমার কাছে এই আইকনটা ভালোই লাগে সেই জন্য আমি রাখলাম। ওকে, তাহলে আমি বলেছি যে HTML স্ট্রাকচারটা কেমন হবে, তাই না? তো HTML বেসিক স্ট্রাকচার লেখার জন্যে আমরা প্রথম যেটা করব HTML, ঠিক আছে? দেখেন HTML শুরু, HTML শেষ, ভালো করে বোঝার ট্রাই করেন। HTML ট্যাগ শুরু করলাম, HTML ট্যাগ শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এর মানে index.html এই ফাইলটা নেওয়ার পরে কিন্তু আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন যদি আমি এটা পেজটা ওপেন করি, কোথায় ওপেন করব? দেখেন একটা ফাইল কিন্তু জেনারেট হয়ে গেছে। ডাবল ক্লিক করব, আমার কিন্তু একটা পেজ রেডি, তাই না? এখন এটাই ক্লিয়ার, এইটাই ভালো করে চেক করেন যে index.html, তাই না? ফাইল নেম শো করছে, কিন্তু দেখেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন ইন্ট্রোডাকশন টু HTML বা এক্সকেলি ড্র, তাই না, একটা নাম শো করতেছে। তা আমরাও চাচ্ছি আমার ওয়েব পেজটার একটা নাম দিব এখানে, তাহলে কি নাম দেওয়া যায়? আচ্ছা, নাম দেওয়ার আগে আমরা আমাদের স্ট্রাকচারটা আগে লিখি, হেড শুরু করলাম, শেষ করলাম, ঠিক আছে? আগে কি করতাম আমরা অন্যান্য কোড এডিটরের মধ্যে লিখতাম। আচ্ছা, হেড ট্যাগের ভিতরে কি হয়? টাইটেল ট্যাগ। তাহলে হেড ট্যাগের মধ্যে কি কোন ট্যাগ হয়? টাইটেল ট্যাগ। যেমন অন্যান্য কোড এডিটরে আমরা লিখতাম এইভাবে, পুরোটাই লিখতে হতো TITLE। দেখেন এটা কিন্তু চলে আসে যে কতটা স্মার্ট, সে জানে এই টাইটেল ট্যাগ এর শুরু আছে শেষ আছে। অন্যান্য এডিটরে কিন্তু এটা নাই, এখন যদিও আসছে, অনেক স্মার্ট হয়েছে বা অন্যান্য কোড এডিটর গুলো। তারপর আবার লিখতে হতো স্ল্যাশ দিয়ে TITLE লিখতে হতো। যেমন এটা আমি কাটি, পুরোটাই লিখতে হতো, তো এটাই লিখতে হয় না, TITLE, ঠিক আছে? চলে আসে, এটা আর লেখার প্রয়োজন হয় না। আচ্ছা, আর এটা চলে আসার কারণটা হচ্ছে এখানে একটা এক্সটেনশন আছে, এটা দিলে খুব দ্রুত চলে আসে। তো এক্সটেনশনটার নামটা আমি বলবো একটু পরে, তা আগে এটা লিখে নিই। আমার এই ওয়েব পেজের নামটা হচ্ছে ওয়েব পেজ, ওয়েব পেজ নাম দিলাম, সেভ দিলাম, কন্ট্রোল S দেওয়ার পরে আমি আমার সাইটে একবার রিলোড দিলাম। দেখেন ওয়েব পেজ, তার মানে টাইটেলটা কোথায় থাকে? উপরে যে বিষয়টা থাকে, টেক্সটটা থাকে, এটার নাম হচ্ছে টাইটেল। আর টাইটেলটা কোথায় দিতে হয়? হেড ট্যাগের মধ্যে, মনে থাকবে কোথায় দিতে হয়? হেড ট্যাগের মধ্যে। এখন আসি আমার বডি ট্যাগ নিয়ে আলোচনা করব। BODY বডি। দেখেন সে জানে এটা শুরুর ট্যাগ আছে, শেষ ট্যাগ আছে, সে কিন্তু অটোই চলে আসছে। এটা বলে এটা খুবই স্মার্ট একটা এডিটর এবং খুব দ্রুত আপনারা কোড করতে পারবেন। দেখেন এইখানে আমি যাই লিখি আমার পেজে শো করবে। আমার পেজে কি এখন কি বডিতে কিছু আছে? এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছেন বা কিছুই নাই, এটাই হচ্ছে বডি। এই বডির মধ্যে আপনি যা লিখবেন সব এখানে শো করবে। যেমন এখন আপনি লিখলেন দিস ইজ মাই ফার্স্ট হেডিং, ভালো করে খেয়াল করেন কি লিখলাম? দিস ইজ মাই ফার্স্ট হেডিং। আমি যদি এখানে রিলোড দিই চলে আসছে, কিন্তু এটা স্মার্ট ওয়ে না। আমরা শিখবো HTML5 স্মার্ট ওয়ে কাজ শিখবো, ঠিক আছে? তো সেই জন্যেই আমরা এখন হেডিং ট্যাগ গুলা নিয়ে আলোচনা করব। তো এইমাত্র আমরা কি শেষ করলাম? HTML বেসিক স্ট্রাকচার।
তাহলে হেড ট্যাগের কাজ কি? ইট কন্টেন্স ইনফরমেশন অফ ওয়েব পেজ, মানে ওয়েব পেজের ইনফরমেশন গুলাই থাকে হেড ট্যাগের মধ্যে। আর বডি ট্যাগে কি থাকে? সকল কন্টেন্ট গুলা থাকে। তাহলে আমরা হেডিং ট্যাগ নিয়ে এখন একটু আলোচনা করি। যেমন HTML হেডিং ট্যাগ কি কি হতে পারে? HTML হেডিং ট্যাগ হচ্ছে 6টা, এর বাহিরে আর কোনো হেডিং ট্যাগ নেই। তাহলে এই 6টাই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, মনে থাকবে? আচ্ছা, তাহলে 6টা হেডিং ট্যাগ আমরা এখানে লিখি, ওয়ান বাই ওয়ান লিখি। প্রথম লিখলাম H1, দেখেন শুরু শেষ, H1 শুরু করলাম, H1 শেষ করলাম। এখানে এখানে লিখলাম দিস ইজ মাই হেডিং, দেখেন কন্ট্রোল S, রিলোড, তারপর চেঞ্জ হচ্ছে। এটা একটা ঝামেলা না? তো এটার জন্য আমরা একটা কাজ করি, একটা দুইটা এক্সটেনশন আছে, এগুলা ইউজ করলে আরো ফাস্ট হয়, বারবার কন্ট্রোল S দেওয়ার প্রয়োজন নেই। যেমন প্রথমটা হচ্ছে প্রথম ফাইল থেকে আমরা যে অটো সেভ, হ্যাঁ আমার এখানে অটো সেভ দেওয়াই ছিল, আপনাদের কাছে অটো সেভ দেওয়া থাকবে না, অটো সেভ, তার মানে আর কন্ট্রোল S দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করব। এক্সটেনশনটা কোথা থেকে ইনস্টল করব একটু আগে দেখিয়েছি, এখানে ক্লিক করব, লিখবো হচ্ছে লাইভ সার্ভার, LIV লাইভ সার্ভার, এই যে লাইভ সার্ভার, এটা আমি ইনস্টল করেছি, আপনারাও ইনস্টল করবেন, খুব ইজি ইনস্টলেশন প্রক্রিয়া, ঠিক আছে? এটা ইনস্টল করবেন। আর যেটা আমি বললাম যে আরেকটা এক্সটেনশন, সেটা হচ্ছে দেখেন আমার এটা হচ্ছে থিমের এক্সটেনশনটা কি, যেটা আমার এটা গ্রিন কালার হয়ে আছে আর এগুলো সাদা হয়ে আছে। আপনারা যদি থিম ইউজ করতে চান তা করতে পারেন, যেমন অনেক জনপ্রিয় থিম আছে। আমি যে থিমটা ইউজ করি এটা হচ্ছে গিটহাব, গিটহাব থিমটা ইউজ করি আমি। এই যে এই থিমটা ইউজ করি আমি, গিটহাব থিম। আরো অনেক থিম আছে, আপনি চাইলে ম্যাটেরিয়াল থিমটা ইউজ করতে পারেন, অনেকেই ইউজ করে এটা। যেমন এখানে ক্লিক করবেন, ম্যাটেরিয়াল আইকনে এটা ইউজ করেন, ম্যাটেরিয়াল থিম আইকনটা না, ইনস্টল দিবেন, ইনস্টল হওয়ার পর চেঞ্জ করবেন কোথা থেকে, যে আমার থিমটা চেঞ্জ করব হচ্ছে সেটিং এ যাব, সেটিং থেকে থিম, থিম থেকে কালার থিম। এখানে যেমন আমি ইউজ করেছি এই যে গিট হাব ডার্ক ডিফল্ট, আমি যদি এই গিট হাব ডার্কটা ইউজ করি তাহলে এটা দেখতে কেমন হয়। আচ্ছা, আমি এটা একটু সাইটে রাখি, এখন আপনার বুঝতে সুবিধা হবে। যে এখন আপেরও দিই, দেখেন থিম কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? থিম চেঞ্জ হচ্ছে, আপনি যেটা পছন্দ ঠিক সেটা দিবেন। আমার কাছে গিটহাব ডার্ক ডিফল্টটাই ভালো লাগে, এটাই আমি দিয়ে রাখি। কন্ট্রোল বি। আচ্ছা, কন্ট্রোল বিটা কি? কন্ট্রোল বি যখন প্রেস করব, দেখেন সাইড বারটা হাইড হয়ে যাবে। আবার যখন কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, কন্ট্রোল বি দিব তখন সাইড বারটা ওপেন হবে। আমি এখানে ওপেনই দিয়ে রাখি। হ্যাঁ, যখন আপনার বিভিন্ন অনেক ফাইল থাকবে তখন আর প্রয়োজন নেই, হাইড করে রাখাটাই ভালো। তো যেহেতু আমরা নতুন অবস্থায় শিখছি, শো করে রাখাটাই ভালো আমার মনে হয়। আচ্ছা, তারপর এটা গেল H1 ট্যাগ। এখন এখন আমরা খুব দ্রুত ট্যাগ লিখব। কিভাবে? দেখেন, আমরা এটা কি কপি করব, তাহলে কপি করব কিভাবে, মানে ডুপ্লিকেট করব কিভাবে? কন্ট্রোল সরি শিফট অল্টার ডাউন এরো, কি লিখলাম? শিফট অল্টার ডাউন এরো। যেমন আমি এখানে লিখি শিফট প্লাস ALT প্লাস ডাউন এরো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি আমরা। ওকে, তাহলে এটাকেও আমি ডুপ্লিকেট করব, শিফট অল্টার ডাউন এরো, এটাকে আবার করব শিফট অল্টার ডাউন এরো, শিফট অল্টার ডাউন এরো। এখন আমরা চেঞ্জ করি একটা একটা, খুব মজার একটা বিষয় দেখেন, আমি যখন এখানে 2 লিখব, দেখেন আমার কিন্তু এখানেও 2টা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার জন্য একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নামটা হচ্ছে অটো রিনেম, মেবি অটো রিনেম। হ্যাঁ, আমি কি একটু আগেই আমি এগুলো একদম নতুন করে ইনস্টল দিয়েছি, তাই আমার এখানে বেশি কিছু নাই, খুব কয়েকটা। এই যে অটো রিনেম, এই এক্সটেনশনটা ইউজ করলে আপনি সার্ভিসটা পাবেন, আপনার বারবার ওইখানে যে লিখতে হবে না। এখন দেখেন আমি এখানে 3 লিখবো, চলে এসেছে 4,
চলে আসবে এন্টার। আমরা এন্টারটা বেশি ইউজ করব, ঠিক আছে? দেখেন এন্টার, আমি একটু পরে দেখবেন কত দ্রুত আমরা কোড লিখে ফেলবো। আবার শিফট অল্টার ডাউন এরো, এখানে লিখবো 6, কারণ একটু আগে আমরা পড়েছি, তাই না, যে হেডিং ট্যাগ কয়টা হতে পারে, 6টা হতে পারে। এখন মজার একটা বিষয় দেখেন, এটা আমি দেখেন এখন কিন্তু আর আমার সেভ দেওয়ার প্রয়োজন নেই, কন্ট্রোল এস দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি ফাইল থেকে ও টু সেভ দিয়েছি, এটা ও টু সেভ হয়ে যাবে। আর এইখানে আবার রিলোড দিতে হবে, তাই না? রিলোড দেওয়ার পরে কিন্তু এটা আসবে। এখন আমরা যেটা শিখব সেটার রিলোড দেওয়ার দরকার নাই, কারণ আমরা একটু আগে পড়েছি লাইভ সার্ভার যে একটা এক্সটেনশন, সেটা ইনস্টল দিয়েছি, তাই না? তো এটার সুবিধাটা আমরা এখন নিব। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে লাইভ সার্ভার, ওপেন উইথ লাইভ সার্ভার রাইট ক্লিকেও নিয়ে আসতে পারি, অথবা গো টু লাইভও নিতে পারি। তো আমি এখান থেকে রাইট ক্লিক করলাম। এখানেই যে ক্লিক করতে হবে তা নাই, যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিবেন। এখন দেখেন মজার বিষয়টা, আমি যাই লিখি, যেমন ধরেন আমার H6টা আমি কেটে দিলাম, দেখেন কন্ট্রোল এস দিলাম না, কিন্তু এখানে যাব, রিলোড দেওয়ারও দরকার নেই। H1 H2, আচ্ছা সরি, আমি H5, ও আচ্ছা আমরা ডুপ্লিকেট করে ফেলছিলাম, না বেশি করে ফেলছিলাম। আহ, তাহলে এটা 6 দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি কি রিলোড দিয়েছি না, এখন এর কয়টা হেডিং, 6টা হেডিং, তাই না? আমি এখান থেকে ধরেন 2টা হেডিং মুছে দিয়ে দিলাম, দেখেন আমি কিন্তু সেভ দিই নাই, খেয়াল করেন, যাব ও টু রিলোড হয়ে যাবে 4টা। মজার না? তার মানে কন্ট্রোল এস দিয়ে দিয়ে যে সময়টা ব্যয় করতে হয় এটা আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র দুইটা না, একটা প্লাগ ইন দিয়ে, আরেকটা হচ্ছে সেটিংয়ে যাব না, ফাইল থেকে আমরা কোথায় যাব, ফাইল থেকে অটো সেভ যে ফিচারটা ইউজ করে দেব, বাস, খুব দ্রুত হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে কি আছে একটু খেয়াল করি। আমরা স্ট্রাকচার গেল এবং ফাইল ক্রিয়েশন, আমরা একটু ফাইল ক্রিয়েশন জিনিসটা দেখি, আসলে ফাইলগুলা কি। এটা আমরা তো দেখলাম, তাই না? বিএস কোড দেখলাম, কোথা থেকে ডাউনলোড করব, এবং বিএস কোড এক্সটেনশন, এই যে আমি একটু আগে বলেছিলাম, দেখেন এই এক্সটেনশনগুলো আমি ইউজ করেছি, এগুলা করলেই এনাফ, এর বেশি আর লাগে না, ঠিক আছে? আচ্ছা, একটু ফাইল নেম নিয়ে এখন কথা বলি, দরকার না ফাইল নেম নিয়ে কথা বলা? ফাইল নেম জিনিসটা কি, ঠিক আছে? আর কেনই বা আমি কেন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা নাম দিয়েছি, একটা কোয়েশ্চেন জাগে না? অবশ্যই জাগে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে আমরা যখন একটা ওয়েবসাইটের ফাইল ক্রিয়েট করি সেটার নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল দেই কেন, বা অন্য কোনো নামে দেই না কেন? একটা কথা মনে রাখবেন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ল্যান্ড করি, ল্যান্ড মানে হচ্ছে যেই ওয়েবসাইটের প্রথম পেজটা আমরা দেখি সেটাই হচ্ছে হোম পেজ অথবা ফ্রন্ট পেজ। যারা ওয়ার্ড পেজ জানি তারা আমরা জানি ফ্রন্ট পেজ কি এবং হোম পেজ কি। আর আমরা যখন আমরা র কোডিং শিখবো তখন আমরা সেটাকে ইউজ করব ইন্ডেক্স ডট এইচটিএমএল, কারণ সার্ভার খুব সহজেই ফাইলটাকে বুঝতে পারে। সার্ভার কি, ডোমেন হোস্টিং কি, এটা কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? যে সার্ভার যেটার মধ্যে হোস্টিং মানে আমার ওয়েবসাইটটা জমা থাকে, আর হোস্টিং কি, হোস্ট হচ্ছে কোনো একটা জায়গা নেওয়া সার্ভার থেকে। যেমন আমরা অনেক বড় বড় সার্ভার দেখেছি, র্যাক অনুযায়ী র্যাক আকারে মতো এসএসডি রাখা হয় এবং সেখান থেকে আমরা একটা স্পেস ভাড়া নিই, ঠিক আছে? তো আমি লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি, তো আশা করি আপনি ভিডিওটা দেখেছেন। আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল যা একটা ওয়েবসাইটের হোম পেজ হিসেবে কাজ করে, এটি প্রায়শই প্রথম ফাইল যা একটি ওয়েবসাইটের দর্শকরা দেখতে পারেন, যেটা আমি একটু আগে বলেছি, যে ভিজিটররা যেই পেজটা দেখে, যেমন ধরেন যে কোনো একটা ভিজিটর আসে, এই যে পেজটা, এটা কি বলে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বা হোম পেজ অথবা ফ্রন্ট পেজ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরম্যাটিং এলিমেন্ট। এলিমেন্ট কি, হুম, অথবা স্ল্যাশ ট্যাগস। ট্যাগস কি, ট্যাগস না, ট্যাগ। ট্যাগস মানে অনেক ট্যাগ থাকতে পারে, ট্যাগই বললাম বা ট্যাগসই বললাম, যদি এখানে এস ইউজ করেছি, ট্যাগস। তাহলে ট্যাগস গুলা কি কি হতে পারে?
আমরা কিন্তু অলরেডি দেখেন আমরা কিন্তু অলরেডি ট্যাগ শিখে ফেলেছি, যেমন HTML ট্যাগ, হেড একটা ট্যাগ, বডি একটা ট্যাগ, H1 H2 H3 H4 H5 H6। তাহলে ট্যাগ বুঝলাম, তাহলে এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে দেখেন HTML এর ভিতরে আরো বিভিন্ন ট্যাগ আছে না, ওইগুলো বলে এলিমেন্ট। দেখেন হেড ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ আছে না, টাইটেল, এটা একটা এলিমেন্ট। তো বডি ট্যাগের ভিতরে আরো অনেক ট্যাগ আছে না, যেমন এগুলারে বলে এলিমেন্ট। তো আপাতত বাদ, এলিমেন্ট যা তাই ট্যাগ, ট্যাগ যা তাই এলিমেন্ট, ঠিক আছে? ওকে, এখন আমরা এটা আরো বোঝার জন্য, ফরম্যাটিং বিষয়টা বোঝার জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করি, এখানে সবচেয়ে ভালো হয়, তাই না? FOR4MATTING formatting.html, ঠিক আছে? formatting.html দিলাম। আচ্ছা, এখন কি আবার আমি এই কোডটা লিখবো? কোনো দরকার নাই। এই যে আমি বললাম একটু আগে, VS কোড হচ্ছে খুবই একটা স্মার্ট কোড এডিটর। এটার জন্য শিফট ধরে 1 দিব, দেখেন একটা এক্সক্লেমেটরি সাইন চলে আসছে না, এন্টার দিব, ম্যাজিক, তাই না? এটা হচ্ছে কোড এডিটর দিয়ে রাখছে, কারণ জানে আমাদের বারবার এটা ইউজ করতে হয়, সেই জন্য আমাদের এটা দিয়ে রাখছে। আচ্ছা, মেটা ট্যাগ নিয়ে আমি এখনো আলোচনা করি নাই, সেই জন্য মেটা ট্যাগ বাদ, ঠিক আছে? আর এই ডক টাইপ HTML কে এটাও নিয়ে আলোচনা করি না, কিন্তু এটা বাদ দিব না। এটা হচ্ছে HTML5 এর, এটা যে একটা HTML5 ট্যাগ, এটা ব্রাউজার জন্য খুব সহজেই বুঝতে পারে। আমি এখানে যা লিখবো ব্রাউজার ঠিক সেই মতোই কাজ করবে, মনে রাখবেন। আমি যদি বলি যে ব্রাউজার তুমি এটা করো, ব্রাউজারের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা হচ্ছে HTML এর। আচ্ছা, তাহলে ডক টাইপ HTML এর মানেটা কি? আবারও বলছি, ডক টাইপ হচ্ছে ব্রাউজারকে পরিচয় করিয়ে দেওয়া যে এটা একটা HTML5 ট্যাগ তারা ইউজ করেছে। আচ্ছা, তাহলে HTML5 এর সুবিধা কি? আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, তাই না? HTML5 খুব একটা এসইও ফ্রেন্ডলি, যেটা বিভিন্ন ট্যাগ আসছে আমাদের পেজ, ওয়েব পেজটাকে অনেক ফাস্ট করে, এবং খুব কম কোডের মাধ্যমে অনেক কাজ করা যায়। তো এগুলাই আমরা দেখব, কেমন? তাহলে ডক টাইপের মিনিংটা কি? ডকুমেন্ট, মানে ডকুমেন্ট টাইপ। কিসের টাইপ? HTML এর টাইপ, তার মানে ডকুমেন্ট টাইপ HTML। মনে থাকবে? আশা করি অবশ্যই মনে থাকবে। আবার আমি কোডটা লিখছি, শিফট ধরে 1, এন্টার। এখন আমাদের এন্টারের খেলা হবে, এন্টার এবং শর্টকাটে দেখবেন আমরা কত দ্রুত কোড লিখতে পারি। আমি যদি চাইতাম আপনাদের কিন্তু এভাবে কোডটা না লিখে শর্টকাটেও লিখাতাম, তাহলে কিন্তু এই জিনিসগুলো বোঝানো হতো না। তা আশা করি এখন বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো আপনারাও প্রথম কয়েকটা পেজে এভাবে কাজ করবেন, র কোডিংটা লেখার চেষ্টা করবেন। যেমন HTML ট্যাগের ভিতরে কি থাকে, হেড ট্যাগ, বডি ট্যাগ। হেড ট্যাগের মধ্যে কি থাকে? টাইটেল ট্যাগ। বডি ট্যাগের ভিতরে যা যা ট্যাগ থাকে সব হচ্ছে কন্টেন্ট, মানে আমাদের ওয়েব ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যা যা কাজ করব সব হচ্ছে বডি ট্যাগের ভিতরে। আর হেড ট্যাগের ভিতরে যা লিখবো সেগুলো কিন্তু বডিতে দেখা যাবে না, মানে আমার ওয়েব পেজে দেখা যাবে না, ব্রাউজারে দেখা যাবে। মানে ইনফরমেশন গুলা রাখার জন্যই রাখবে কে, কোন ট্যাগ? হেড ট্যাগের ভিতরে ইনফরমেশন গুলাই ধারণ করবে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে ফরম্যাটিং এর আমি আবারও বলছি, মেটা ট্যাগ নিয়ে যেহেতু আমি বলি নাই, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, এটা কেটে দিব। তো এটার নাম দিব ফরম্যাটিং, ফরম্যাটিং, ঠিক আছে? দেখেন আমি কিন্তু কন্ট্রোল এসও দেই নাই এই পেজে। আচ্ছা, এটাই কেন আসলো না? না আসার কারণ কি? কারণ এখানে তো আমি কোনো কিছু লিখছি কি? লিখি নাই। আচ্ছা, এটা লেখার জন্য একটা কাজ করি, এখান থেকে একটা ফাইল নিয়ে আসি, তাই না? ফরম্যাটিংটা যেহেতু শিখবো আমরা কিছু ডেমো টেক্সট নিয়ে এখান থেকে বারবার, এখন আমরা কপি পেস্ট করব। এখন মজার বিষয় দেখেন, ধরেন এটা একটা H1 ট্যাগ, তাহলে H লিখবো, প্রথম কোনটা সিলেক্ট আছে দেখেন, H1, তাই না? আমি যদি চাই H2 নিতে, 2 এর মধ্যে যাব, H3, 3 এর মধ্যে যাব, এখানে অনেকগুলা ট্যাগ আছে H দ্বারা, সবগুলা শো করে। যেহেতু আমি H1 ট্যাগ নিব, তাহলে H1 এ এন্টার দিব, চলে আসছে না? কন্ট্রোল বি। আমি কি এস কন্ট্রোল এস দিয়েছি? দেই নাই, দেখেন আমি কিন্তু দেই নাই। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? কারণ দেখেন এটা হচ্ছে কোন ট্যাগ, সরি কোন পেজ? ইনডেক্স ডট এইচটিএমএল পেজ,
তো এটা কি আমার index.html পেজ, এটা হচ্ছে formatting.html। তাহলে একটা কাজ করি, আমরা স্ল্যাশ দিয়ে formatting.html টা লিখে দিই, তাহলেই তো হয়ে যায়, তাই না? ওকে, তাহলে এটা এখানে আমরা দিয়ে দিব ফরম্যাটিং, এন্টার, চলে আসছে, তাই না? ওকে, তাহলে দেখেন আমরা কত দ্রুত এখন কোড করব। আশা করি নিশ্চয়ই মজা আপনাদের ভালো লাগছে, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন আসি যে ফরম্যাটিং ট্যাগ কি কি হতে পারে। আমি এখানে একটা লিস্ট করেছিলাম, অবশ্যই হ্যাঁ করেছিলাম, যে ফরম্যাটিং ট্যাগগুলা কি কি। বি ফর বোল্ড, স্ট্রং ফর স্ট্রং ট্যাগটা দিয়েও বোল্ড হয়, আই ট্যাগ ইটালিক, ইএম ইটালিক, মার্ক হচ্ছে মার্ক আপ করার জন্য, স্মল, ডেল, ইউ, আইএনএস, সাব এবং সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এসইউপি, সুপারস্ক্রিপ্ট। তাহলে এই ট্যাগগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? এখন যেটা করি, একটা একটা টেক্সট নেই এখান থেকে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, তাই না? এখানে একটা পি ট্যাগ নিলাম, দেখেন পি ফর মানে প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগটা কি? প্যারাগ্রাফ হচ্ছে অনেক আর্টিকেল থাকে না, এবং আর্টিকেল গুলাই হচ্ছে আমরা সবসময় পি ট্যাগের মধ্যে ইউজ করব। একটা ট্যাগ মাল্টিপল হতে পারে, কিন্তু H1 ট্যাগ একটা পেজে একবার হবে, একের অধিক H1 ট্যাগ নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এটা এসইও ভায়োলেন্ট করবে। তো এই জন্যই আমরা একটা পেজে শুধুমাত্র একটা H1 ট্যাগ নিব, বাকি ট্যাগ আছে আপনি অজস্র নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন H2 আপনি অনেক নিতে পারবেন, শুধুমাত্র H1 ট্যাগটা একটা পেজে একটাই ট্যাগ ইউজ করব। বুঝতে পেরেছি? ওকে, এখন পি ট্যাগ নিলাম, দেখেন পি নিলাম, এন্টার দিলাম, পেস্ট দিলাম, কন্ট্রোল ভি দিলাম, ভি ফর ভেজিটেবল, কন্ট্রোল ভি পেস্ট। এখন আমি এখানে যাব, বাস পি ট্যাগটা চলে আসছে। আচ্ছা, দেখেন আমি যেই ট্যাগগুলা নিয়ে আলোচনা করেছি, H1 ট্যাগ, পি ট্যাগ, এগুলা কিন্তু ইনলাইন ব্লক ট্যাগ। এই ট্যাগগুলা তাদের পাশাপাশি, মানে তাদের পাশে, পাশে বলতে তাদের ডান পাশে কাউকেই জায়গা দেবেন, সে পুরো জায়গাটা দখল করে নেই। কিভাবে বুঝবো আমি এটা যে সে পুরো জায়গাটা দখল করে নিয়েছে? আমি এখানে রাইট ক্লিক করব, ইন্সপেক্ট যাব, তারপর এই যে অ্যারোটাই ক্লিক করব, আমি যে কোনো একটা টেক্সটে হভার করব, ক্লিক না হভার করলেই দেখেন সে কিন্তু পুরা জায়গা দখল করে নিয়েছে, তাই না? সে তার পাশে কাউকে বসতে দিবে না। কেন এটা নিয়ে আলোচনা করেছি একটু পরে আমরা বুঝতে পারবো। এখন আমরা এই ট্যাগগুলা নিয়ে আলোচনা করি, কেমন? ট্যাগগুলা কি কি ছিল? আচ্ছা, বি ফর বোল্ড। আমরা এইখানে আরো কিছু পি ট্যাগ নেই বোঝার সুবিধার্থে। পি ট্যাগ লোরেম, লোরেম লিখে আমি এখানে 50 দিলাম, তার মানে 50 ওয়ার্ড চলে আসবে, একটা স্ক্রল বার চলে আসে, তার মানে এটা আমরা বুঝি কেন আসছে। আর এটাকে ফিক্সড করার ওয়াইটা কি? র্যাপ করা। তা আমরা কিন্তু ভিউ থেকেও র্যাপ করতে পারি, ওয়ার্ড র্যাপ অথবা অল্টার জেড দিলেও শর্টকাটে চলে আসে। আচ্ছা, এখন আসছে, আমি চাচ্ছি লোরেম ইপসাম কথাটাকে বোল্ড করার জন্য। তাহলে কি করব? এই কথাটা নিলাম, দেখেন কন্ট্রোল এক্স কাট করলাম, বোল্ড করার জন্য কি ট্যাগ? বি ট্যাগ। বি লিখে এন্টার, কন্ট্রোল ওই লেখাটাকে পেস্ট করলাম, এখন যাই, ব্যাস লেখাটা বোল্ড হয়ে গেছে। কি কঠিন মনে হচ্ছে? না, একদমই বুঝতে হবে, মুখস্থ করা যাবে না, কি করছি সেটা দেখতে হবে, ঠিক আছে, যে কি হচ্ছে। ওকে, এখন আসি স্ট্রং ট্যাগ। তাহলে স্ট্রং ট্যাগের কাজ কি? এটাও বোল্ড ট্যাগ। আচ্ছা, দেখি কি হয়, কোনো পার্থক্য আছে কিনা এই বোল্ড ট্যাগ করার জন্য। এটা করি, আচ্ছা কনসেক্টেটিভ এটা করি, হ্যাঁ এই ওয়ার্ডটাকে করি, কন্ট্রোল এক্স দিলাম, STRON, স্ট্রং, সরি স্ট্রং, স্ট্রং লিখে এন্টার, চলে আসছে না? কন্ট্রোল বি দিব, পার্থক্যটা দেখি কি হয়। কই কোনো পার্থক্য হয়েছে? এটাও বলতে এটাও বল, তাহলে কেন বি নিব না, কেনই বা স্ট্রং নিব? গুড কোয়েশ্চেন।
এটা নেওয়ার কারণ হচ্ছে স্ট্রং হচ্ছে HTML5 ট্যাগ, ঠিক আছে? সে বুঝে নিবে যে না, ব্রাউজার বুঝবে যে না এটা তো স্ট্রং ট্যাগ, HTML5 এর ট্যাগ। কিন্তু বি ট্যাগ ইউজ করলে কোনো সমস্যা নেই, আপনি বি ট্যাগ ইউজ করতে পারেন, স্ট্রং ট্যাগ ইউজ করতে পারেন। এখন আসি আই ট্যাগ দিয়ে তাহলে কি হয়, তাই না? আচ্ছা, তাহলে আই ট্যাগের জন্য আমরা এই লেখাটা নিব, কন্ট্রোল এক্স আই, আচ্ছা আই, এন্টার, কন্ট্রোল বি, এখানে যাই, এই যে, ঠিক আছে, এটা কি হয়েছে, ইটালিক হয়েছে। আচ্ছা আমরা একটু বড় কিছু দেই তাহলে আরো বুঝতে সুবিধা হবে, তাই না? আরো বুঝতে সুবিধা হবে। যেমন এতটুক লাস্টের কথাটা, কন্ট্রোল এক্স, এখানে আইট্যাগ, এখানে কন্ট্রোল বি দিব, ঠিক আছে? দেখেন ইটালিক হয়ে গিয়েছে, ইটালিক হয়েছে না? আচ্ছা তাহলে আহ, আমি যদি এটা ইউজ করি, ইএম ইউজ করি, তাহলে কি? তাহলে ইএম দিয়ে কি করা হয়? তাহলে ইএম এর জন্য আমি আমি যেটা করি, আমরা বোল্ট নিয়েছিলাম না, এটা বোল্টে, এটা কি আবার কাট করি, কন্ট্রোল এক্স, এটার মধ্যে ইএম ট্যাগের নিলাম এবং ভিতরে রাখলাম, দেখেন কি হয়, লোরেন স্টেপ ডলার, ইটালিক, এটাও ইটালিক, এটাও ইটালিক, মানে বোল্ট লেখাটাকে ইটালিক করলাম, তাই না? আর এটা মনে করবেন না যে আইএনএস যে আমি ট্যাগটা, সরি ইএম যে ট্যাগটা দিয়েছি এটা মনে হয় বোল্টও হয়ে যায় ইটালিকও হয়ে যায়, না বিষয়টা তা না, কারণ আমি বোল্ট ট্যাগের ভিতরে ইএম ট্যাগটা রেখেছি। আচ্ছা, এটা দেওয়ার কারণ আছে যেন আপনাদের এই কোয়েশ্চেনটা জন্ম হয় যে ভাই তো বোল্ট ট্যাগের ভিতরে ইএম ট্যাগটা কেন দিল, বা ইএম এর ভিতরে কি বোল্ট ট্যাগ দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। ইএম ইন, এই যে আমি যে ট্যাগগুলার নাম লিখেছি সবগুলা ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ। আপনি এই ইনলাইন ট্যাগগুলা ইনলাইন ব্লক ট্যাগের ভিতরে লিখতে পারবেন। যেমন আমি একটু আগে বলেছি যে H1P এগুলো হচ্ছে ইনলাইন ব্লক ট্যাগ, এগুলোর ভিতরে আপনি অনেক ইনলাইন ব্লক ট্যাগ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইনলাইন ট্যাগের ভিতরে আবার ইনলাইন ব্লক ট্যাগ ইউজ করা যাবে না, যেমন H1P এগুলো কিন্তু ইউজ করা যাবে না, মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন চলে আসি আমরা পরের ট্যাগটাই, যেমন মার্ক ট্যাগের কাজ কি? মার্ক ট্যাগের কাজ হচ্ছে যেমন H1 যে ট্যাগ, H1 ট্যাগের ভিতরে যে আমরা টেক্সট নিয়েছি এটাকে মার্ক করো, মার্ক মানে মার্ক আপ, সোজা কথা হাইলাইট করব কিভাবে, কন্ট্রোল এক্স, মার্ক, মার্ক, মার্কের ভিতরে কন্ট্রোল বি দিব, ঠিক আছে? দেখেন পেস্ট করব, এখন আমি আমার এখানে যাই, দেখেন হাইলাইট হয়ে গিয়েছে, হয়েছে না? ঠিক আছে, যে মার্কের ভিতরে আমি এখানে লিখলাম। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে যখন মার্ক কথাটা লিখছি, তাই না, ট্যাগটা কিন্তু আসে নাই, কিন্তু অন্য সময় তো চলে আসছে, কিন্তু আই লিখলে আই ট্যাগ চলে আসছে, কিন্তু মার্ক কথাটা আমি দেখেছি এটা একটা, আমার মনে হয় ওদের একটা বাগ, যে মার্ক কথাটা বাগ না বললেও যে মার্ক কথাটা কোনো একটা ট্যাগের মধ্যে দিয়ে ও মনে করে যে এটা মনে একটা টেক্সট, এটা কোনো, এটা মনে হয় কোনো একটা কন্টেন্ট, এটা কোনো ট্যাগ না, এরকম কিছু একটা মনে করে। তো এই জন্যে মার্কটা লিখার জন্য লেস দেন, তারপর এম এ আর কে লিখলেই, আমি যখন গ্রেটার দেন দিয়ে ক্লোজ করব চলে আসবে। আচ্ছা এখন পেস্ট করে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন এই ইস্যুটা, এই জন্যই আপনাকে এই মার্ক ট্যাগটা আমি H1 ট্যাগের ভিতরে লিখতে বলেছি। আচ্ছা, তা হাইলাইট কথাটাও বুঝতে পেরেছি। এখন আসি আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো স্মল ট্যাগ। স্মল ট্যাগ কি? কোনো একটা লেখাকে ছোট করে দেওয়া। যেমন আমি এই যে ফরম্যাটিং কথাটাকে ধরি, ফরম্যাটিং কথাটাকে
আমি একটু ছোট করে দিব, কন্ট্রোল এক্স নিব। দেখেন এখন স্মল দিলে ঠিকই কিন্তু কাজ করবে, তাই না? এটাকে ঠিকই কাজ করবে এন্টার দেওয়ার পরেই। দেখেন এই যে ফরম্যাটিং কতটা ছোট হয়ে গিয়েছে, তাই না? এই ট্যাগটা দিয়ে আমরা ছোট করতে পারি। আচ্ছা, তারপরে আসছি ডেল ট্যাগ। ডেল ট্যাগটা খুব ইউজ হয় ই কমার্স সাইটে, যেমন থাকে না যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, আগে ছিল 1000 টাকা, তারপর এটা কেটে এখন আসছে 900 টাকা, যেমন ধরেন এরকম হতে পারে। আমি কমেন্টটা লিখি, যেমন এখানে একটা পি ট্যাগ নিব, পি ট্যাগের ভিতরে ডেল, ডেল ট্যাগের ভিতরে দিব 1000 টাকা। ঠিক আছে, ব্রাউজারে যাই, দেখেন ব্রাউজারে এই যে 1000 টাকাটা ক্রস দেখাচ্ছে। পাশে যদি আমি লিখে দিই 900 টাকা, আগে ছিল 1000 টাকা, এখন হচ্ছে 999 টাকা, 999 টাকা। ওকে, এখন পরে যে ট্যাগটা আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইউ ট্যাগ খুব একটা ইম্পর্টেন্ট ট্যাগ, খুব প্রয়োজন হয়। যেমন আমরা ইউ ট্যাগটা কোথায় বসাবো, এখানেই বসাই। দেখেন আমরা একটা ইনলাইন ব্লক ট্যাগের ভিতরে কতগুলা ট্যাগ নিচ্ছি। ঠিক আছে, আমি একটু জটিল ভাবে শিখাচ্ছি অনেক এক্সাম্পল দিয়ে দিয়ে, যেন আপনাদের বুঝতে খুব সহজ হয়। এইটাকে নিলাম বিটে কন্ট্রোল এক্স, ইউ কন্ট্রোল বি। আচ্ছা, পেস্ট করলাম। এখন এখানে যাই, দেখেন লোরেম ইপসাম ডলার একটা আন্ডারলাইন চলে আসছে। আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কি কি প্রবলেম ফেস করতে পারেন, এগুলা সহ দেখাচ্ছি যেন আপনাদের খুব সহজ হয় কোডিং করতে, খুব যেন সহজ হয় এবং বুঝে বুঝে কোডিং করতে পারেন। আমি আবারও বলছি, কোডিং মুখস্থর বিষয় না, এটা বুঝবেন তারপর প্র্যাকটিস করবেন। কারণ আমি সবসময় বলি যে যখনই কিছু একটা শিখবেন তখন 3টা কোয়েশ্চেন করবেন। কি? প্রথম হচ্ছে কি শিখবো, কেন শিখবো, কিভাবে শিখবো। তাহলে আমরা কি শিখছি? HTML। কেন শিখছি? HTML দিয়ে কি করা হয় এবং কিভাবে শিখছি, এবং একটা ফরম্যাটিং এর মাধ্যমে শিখছি শিখছি আমরা একটা ডকুমেন্ট ফলো করে শিখছি। কারণ এখানে আমি মুখস্থ করে আসি নাই, আর মুখস্থ করার বিষয় না, আপনি কত মুখস্থ করবেন, তাই না? আচ্ছা, ইউএল ট্যাগ হচ্ছে আইএনএস, সেম আন্ডারলাইনের কাজ করে। যেমন আমি একটা ট্যাগ দিয়ে দেখাই, এটা কি দেখাই, উম, যেমন ধরেন এই ট্যাগটাকে, না এটা, এটা নিব না, শুধু এতটুক নেই, কন্ট্রোল এক্স, আইএনএস, কন্ট্রোল ভি, দেখেন আন্ডারলাইন সেম। ওই যে আইএনএস হচ্ছে HTML5 ট্যাগ। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগস কি আর সুপারস্ক্রিপ্ট ট্যাগস কি। সাব কি আর সাব, SUB মানে সাবস্ক্রিপ্ট, SUP মানে সুপারস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট দিয়ে কি হয়, যেমন আমি একটা সবসময় উদাহরণ দিই এটা, যেমন পানির সংকেত কি, H2O, H, আচ্ছা এটা একটা পি ট্যাগের মধ্যে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। H2O, আচ্ছা এটা যখন আমি লিখলাম, দেখেন এটা কি পানির সংখ্যা, টুটা নিচে থাকবে, তাই না? এই টুটা নিচে রাখার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো এটা কি বলে, সাব, সাবস্ক্রিপ্ট, এখানে লিখবো 2। ঠিক আছে, আচ্ছা এখানে একটা স্পেস পড়ে গিয়েছে, কেন পড়ে গিয়েছে, যেমন এখানে আমি একটা স্পেস দিয়েছি, এই স্পেসটা আমি কেটে দিই। ঠিক আছে, ওকে, তাহলে এটা বুঝলাম। এখন আসি যে তাহলে সাবস্ক্রিপ্ট, তাহলে সুপারস্ক্রিপ্টের কাজ কি। সুপারস্ক্রিপ্টটা হচ্ছে, এটা উনি এখানে একটা পি ট্যাগের মধ্যে লিখবো একটা বার্থ, একটা কারো জন্ম তারিখ, যেমন আমারটাই লিখি 7th অক্টোবর 1993। হ্যাঁ, আচ্ছা এখন আমি যেটা লিখলাম, আমি যেটা লিখলাম এটা কি কারেক্ট? 7,
না, সেভেন্থ মানে টিএসটা আমরা উপরে নিব। তাহলে কিভাবে নিব? টিএসটা উপরের জন্য এটা একটা কমান, একটু বললাম যে সাবস্ক্রিপ্ট টিএচ, আর এটা চলে আসছে স্পেসটা, মানে স্পেস পরে গিয়েছিল। আচ্ছা দেখেন 7 অক্টোবর 1993। যেমন ধরেন আপনার এই সূত্রগুলো, ম্যাথমেটিক টার্মগুলো থাকে না, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ারটা উপরে কিভাবে নিব, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা এখানে একটা ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছি যে ফরম্যাটিং টেক্সট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখন যেটা নিয়ে আলোচনা করব সে আচ্ছা HTML লিঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট যে HTML লিঙ্কের কাজ কি। আচ্ছা এটা বোঝার জন্য আমরা আবার একটা ফাইল ক্রিয়েট করি, link ডট html। ঠিক আছে, link ডট html। এখন তো আমরা জানি শর্টকাট এক্সক্লেমেটরি এন্টার কেটে দিব, কোনো দরকার নাই। ট্যাগগুলো নিয়ে যেহেতু আমি আলোচনা করব তাই এটা দেখাতে চাচ্ছি না, কারণ দেখালে আপনাদের মনে কোয়েশ্চেন জাগবে যে ভাইয়া কেন এটা দেখাচ্ছে না। এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব মেটা ট্যাগ নিয়ে। ঠিক আছে, ওকে। এখন আসি যে HTML লিঙ্ক। HTML লিঙ্ক এর একটাই ট্যাগ হয়, সেটা হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগটা দেখতে কেমন হয় একটু দেখে আসি ডকুমেন্ট থেকে, নিশ্চয়ই থাকার কথা। লিঙ্ক, এই যে, ঠিক আছে, একটাই ট্যাগ হয়, এটাকে বলে HTML লিঙ্কস অথবা হাইপার লিঙ্কস। আচ্ছা এটা আমরা একটা কপি করি, কপি করে এখানে পেজের নামটা, টাইটেলটা দিলাম LINK লিঙ্ক, এবং এখানে রাখবো H1, কারণ এটা তো আরেকটা পেজ, তাই না? H1 দেখেন, এটা একটা পেজ, এটা একটা পেজ, মানে যতগুলা ফাইল ক্রিয়েট করবো HTML ফাইল সবগুলো হচ্ছে এক একটা পেজ। আমি কিন্তু একটা পেজে H1 ট্যাগ একবারেই নিচ্ছি। আমি কি মাল্টিপল নিয়েছি? নেই নাই। তো আপনি নিতে পারেন একটা পেজে H1, H2 আপনি অনেক নিতে পারেন, P ট্যাগ অনেক নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আমরা এটা তো সেভ দেওয়ার দরকার নাই, আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে যে কি করব, এটা তো ফরম্যাটিং, আমাদের এই পেজটার নাম কি লিংক, এন্টার দিব, চলে আসছে, তাই না? আচ্ছা তাহলে HTML লিংকের সিনট্যাক্সটা কি? এ ট্যাগ। HTML লিংক সিনট্যাক্স, আমরা একটা কাজ করি, এটাকে পি ট্যাগের মধ্যে রাখি, পি ট্যাগ পেস্ট পেস্ট। HTML লিংক সিনট্যাক্সটা কেমন হয় দেখে আসি। আচ্ছা তাহলে এ ট্যাগটা হচ্ছে HTML লিংক ট্যাগ কয়টা? একটা, এ ট্যাগ। এন্টার দিব, দেখেন এ লিখে এন্টার দেওয়ার পর href মানে কি? হাইপার রেফারেন্স। আপনি যদি এইখানে একটা ইউআরএল দিবেন, ইউআরএল মানে কি? কোন একটা সাইটের লিংক, যেমন https://www.google.com, এখানে আমি লিখে দিলাম গো টু গুগল পেজ, গো টু গুগল পেজ। দেখেন আমি যখন ক্লিক করব সে কিন্তু গুগল পেজে নিয়ে যাচ্ছে, আবার ব্যাকে আসতেছি, আবার ক্লিক করব, গুগল পেজ নিয়ে যাচ্ছে, আবার কি ব্যাকে আসব, তাই না? কিন্তু এটা একটা হ্যাসেল না? কারণ আমার ইউজার এত সময় নাই যে ইউজার ব্যাকে এসে এসে আপনার পেজে আসবে। তো সেটার জন্য আমরা কি করব, একটা অ্যাট্রিবিউট আছে। ওহ দারুণ, অ্যাট্রিবিউটের কথা মনে হয় আপনাদেরকে অ্যাট্রিবিউট বিষয়টা একটু বুঝিয়ে বলি। আচ্ছা তার আগে অ্যাট্রিবিউটটা লিখি, টার্গেট ব্ল্যাঙ্ক, বাস ব্ল্যাঙ্ক দিলাম। দেখেন এখন আমি ক্লিক করব, তাই না? একটা নিউ ট্যাবে ওপেন হচ্ছে, আবার দিব, যতবার ক্লিক করব ততবার নিউ ট্যাবে ট্যাবে ওপেন হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন বলি যে অ্যাট্রিবিউটটা কি, তাই না? href একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা ফিচার যা প্রত্যেকটা ট্যাগের থাকতে পারে, যে কোনো ট্যাগেরই অ্যাট্রিবিউট থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তো একটা ট্যাগ কিন্তু আমরা মাল্টিপল অ্যাট্রিবিউটও বসাতে পারি।
ঠিক আছে? যেমন এই যে আমি একটু আগে ইউজ করলাম টার্গেট, কিন্তু এই টার্গেট অ্যাট্রিবিউট আবার H1 ট্যাগ ইউজ করা যাবে না। আমি যে বললাম যে প্রত্যেকটা ট্যাগেরই নিজস্ব অ্যাট্রিবিউট আছে। ওকে, এখন আমি যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা খুব ইউজ হয়। যেমন ধরেন একটা কেউ কল করবে, হ্যাঁ, ওয়েবসাইট থেকে আমাকে কল করবে। এটা কিভাবে করে? একটা পি ট্যাগ নিব, এ ট্যাগ নিব, ঠিক আছে? এখানে লিখব টেল, তারপর কোলন, ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা দিব 01714091294। আপনারা চাইলে আমাকে ফোন দিতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো ধরনের সমস্যা হলে ফোন দিবেন, নির্দ্বিধায় ফোন দিবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। আমি বেশি খুশি হব যদি হোয়াটসঅ্যাপে টেক্সট করেন এবং কমেন্ট করেন এবং প্রবলেমটা আমার কাছে বলেন। আমি অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, খুব ভালো করে বুঝেন। এইচ রেফ মানে হাইপার রেফারেন্সে যেই জায়গায় যাবে, মানে যার কাছে কলটা যাবে তার ফোন নাম্বার। আর এখানে দিব কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি। আর এই জায়গাটাই দিব পি ট্যাগের মাঝখানে, মানে শুরুতে দিব আর কি। আপনি চাইলে এখানেও দিতে পারেন, কিন্তু এখানে জিনিসটা খারাপ দেখা যায়, তাই শুরুতে দিব মেক এ কল, মেক এ কল, একটা কোলন দিলাম। এখন দেখেন, দেখেন এখানে যখন হবার করি ওই যে একটা ফোন নাম্বার শো করতেছে, তাই না? নিচে নিচে দেখেন, একদম নিচে বাম পাশে একটা ফোন নাম্বার। আমি ক্লিক করব, কলটা কিন্তু চলে যায়। আপনি যদি মোবাইল থেকে করতেন তাহলে এলাও করলে দেখতেন ফোনটা কিন্তু চলে আসতো। ঠিক আছে? আপনারা এগুলা দেখবেন, বিভিন্ন মোবাইল বা ওয়েবসাইটে দেখবেন যে এরকম অপশন থাকে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় দেখায় আপনাদের, এটা খুব কাজে লাগবে। হচ্ছে এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেটের কমান্ড কি শিফট অল্টার ডাউন এরো, ঠিক আছে? এখানে লিখি টেক্সট মি, কথার কথা টেক্সট মি। আর এইখানে একটা মেল অ্যাড্রেস দিব, মেল টু কোলন, তারপরে ধরেন আমার মেলটাই দিলাম মাইন জামান @gmail.com। আর এইখানে দিব সেন্ড মেল, কি দিব? সেন্ড এ, সরি সেন্ড এন হবে ই মেল। বুঝতে পেরেছি? এখন যান, দেখেন আমি যখন হবার করব ওই যে একটা মেল টু আসছে না, এখানে ক্লিক করব, তখন দেখেন মেলের অপশন চলে আসবে। চমৎকার না ফিচারটা? হ্যাঁ, চমৎকার একটা বিষয় HTML5 এর। তো আমরা খুব মজায় মজায় শিখব এবং ইউজ করতে শিখবো, জিনিসটা দিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আমি আবারও বলছি, কোড মুখস্থ করার বিষয় না। আপনি মুখস্থ করলে বেশি দিন লাস্টিং করতে পারবেন না এই প্রোগ্রামিং জগতে বা ওয়েব ডেভেলপমেন্ট জগতে। তো আপনি যদি একজন সফল ডেভেলপার হতে চান, অবশ্যই কোড বুঝে বুঝে কাজ করতে হবে, বেশি বেশি কোড দেখতে হবে, আর্টিকেল ডকুমেন্ট পড়তে হবে, তাহলেই আপনি বুঝবেন। আর আমি আমার এই কোর্সটাকে এমনভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা ভিডিও দেখাবো এবং প্রত্যেকটা ক্লাস নিব যেটা কিনা কোনো মুখস্থের বিষয় না। আমি কমান্ড লিখব, কি লিখছি, কেন লিখছি এবং কিভাবে রেন্ডার হচ্ছে, একদম ফুল ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। এখন আসি সেলফ ক্লোজিং ট্যাগ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ভালো করে বুঝেন। সেলফ ক্লোজিং ট্যাগ কি? মানে যেই ট্যাগের শুরু সেখানেই শেষ, সেগুলো বলে সেলফ ক্লোজিং ট্যাগ। যেমন বি ট্যাগ, বি ট্যাগের কাজ কি? যেমন আমি এখানে একটা টেক্সট লিখলাম, লিখলাম স্ট্রং, STRONG, স্ট্রং লোরেম
20 ওয়ার্ড দেখেন র্যাপ হয়ে গেছে না, সরি স্ক্রল আছে, তাহলে র্যাপ করার জন্য অল্টার জেড। আচ্ছা স্ট্রং মানে ওই যে বোল্ড। এখন আমি যদি চাই এটাকে নিচে নিচে নিয়ে আসি, নিচে নিচে, যে এতটুকের পরে আবার এতটুকু একটা লাইন আসবে, তারপর আরেকটা লাইন আসবে, তাই না? এটা হলে ভালো হয় না? আচ্ছা তাহলে আমি এই জায়গায় একটা বি ট্যাগ ইউজ করি। বিআর ট্যাগ, বিআর ট্যাগ ইউজ করলাম। কি ট্যাগ ইউজ করেছি? বিআর ট্যাগ। দেখেন একটা লাইন নিচে নেমে আসছে। এখন আমি চাচ্ছি যে নস্ট্রাম, এটাকেও আমি নিচে নিয়ে আসবো। সেম নস্ট্রাম কোথায় এটা, এই যে এই জায়গার মধ্যে একটা বিআর ট্যাগ, এন্টার, চলে এসেছে, তাই না? ওকে, তাহলে এই বিআর ট্যাগ মানে ব্রেক, মানে ব্রেক করতে পারি আমরা, হ্যাঁ, ব্রেক করার জন্য আমরা এই ট্যাগটা ইউজ করব। কিন্তু এইটার দেখেন যেখানেই বিআর শুরু সেখানেই শেষ, তো সেটার জন্য আমার এখানে একটা স্ল্যাশ দিতে হবে, ব্যাক স্ল্যাশ বলে সেটাকে, হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ না। আচ্ছা কই 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 কোথায়, আচ্ছা ফরওয়ার্ড স্ল্যাশ, সরি আমি নামটা ভুল বলেছি, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশই বলা হয়, ব্যাক স্ল্যাশ না। ব্যাক স্ল্যাশটা হচ্ছে এই স্ল্যাশটাকে বলে, তো আমরা এটা কখনো ইউজ করব না, দরকার নাই। আমরা বিআর ট্যাগ দেই, এই স্ল্যাশটা ইউজ করব, ঠিক আছে? ওকে, তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শুরু করবো, হ্যাঁ, ব্যাক স্ল্যাশ আমরা দিব না, বা এটা আমাদের প্রয়োজনই পড়বে না, ঠিক আছে? আচ্ছা, তো ফরওয়ার্ড স্ল্যাশ দিব, কেন দিব? এখন একটা কোয়েশ্চেন আসে না, কেন দিব? এটা না দিলেও তো কাজ হতো, হতো না? হতো তো, কিন্তু এটা আমার ইন ফিউচার যখন আমরা রিয়েক্ট শিখব তখন কিন্তু এখানে এরর ধরে, তাই আমরা শুরু থেকেই ইউজ টু হয়ে যাব যে একটা স্ল্যাশ দিয়ে করতে হয়। ওকে, যেমন সেম আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগ কিন্তু সেলফ ক্লোন, দেখেন আইএমজি ট্যাগ যেখানে শুরু সেখানেই শেষ। আচ্ছা এখন আমরা আইএমজি ট্যাগটা নিয়ে একটু কথা বলি, যে আইএমজি ট্যাগটা কাজ কি? আইএমজি মানে হচ্ছে ইমেজ ট্যাগ, যেটার মাধ্যমে আমরা ইমেজগুলো আমাদের ওয়েব পেজে শো করাতে পারবো, বুঝতে পেরেছি? ওকে, তাহলে আইএমজি ট্যাগটা আমরা এখানে নিয়ে আসি, দেখেন আইএমজি, এন্টার, চলে আসলো। এখন আমরা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি একটা, কোন ইমেজটা নিয়ে আসি, আচ্ছা এটাই, কালারফুল একটা ইমেজ না, এটা নিয়ে আসবো, আচ্ছা এটা নিয়ে আসি, অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই ইমেজ সিলেকশনের ক্ষেত্রে। কপি লিঙ্ক অ্যাড্রেস দিব না, আমরা কপি ইমেজ অ্যাড্রেস দিব, কারণ আমরা লিঙ্ক না, আমরা ইমেজটাই সরাসরি নিব, কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, এখন কোথায় পেস্ট করব? দেখেন এস আর সির মাঝখানে পেস্ট করব। কোথার? এস আর সি মানে সোর্স, এস আর সি মানে সোর্স, সোর্সটা কি? এই যে ইমেজটা। এখন আমি যদি এখানে যাই, দেখেন ইমেজটা শো করেছে, একটা জিনিস খেয়াল করেন, সে এখানে চলে আসছে, কারণ আমি আগেই বলেছি, আমি আগেই বলেছি যে যে ইনলাইন ট্যাগগুলা সবসময় পাশাপাশি বসে। তো সেটার জন্য আমি যদি এই আইএমজি বা এই জায়গার মধ্যে একটা বিআর ইউজ করতাম, তাহলে কি হয় দেখেন, এখন কিন্তু নিচে চলে আসছে। তো বুঝতে পেরেছি ইনলাইন ট্যাগ এই একটা সমস্যা, ওরা সব সময় তাদের ডান পাশে নিয়ে বসে রাখে, সব সময় তাদের ডান পাশে রাখে। এই জন্যই আমি স্মার্ট ওয়ে আপনাদের একটা টেকনিক শিখাই দিই, যখন ইনলাইন ট্যাগ ইউজ করবেন এগুলা যদি একটা পি ট্যাগের মধ্যে রাখেন সবচেয়ে ভালো, তাহলে বিআর ইউজ করার কোনো প্রয়োজন নেই। যেমন আমি যদি আইএমজি ট্যাগটা কন্ট্রোল এক্স একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মাঝখানে পেস্ট করলাম, আর এই বিআরটা আমি তুলে দিলাম। সবচেয়ে মজার বিষয় দেখেন কত সুন্দর, এটা নিজে নিজে চলে আসছে, তাই না? এই হচ্ছে ইনলাইন ব্লক ট্যাগের বৈশিষ্ট্য।
ওকে, আমরা এগুলো আরো অনেক মজায় মজায় আলোচনা করব, আপনাদের বোঝার সুবিধার্থে অনেক কিছু শেয়ার করব, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন চলে আসি যে এএলটি। তো এএলটি মানে কি, এটা কেন দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না? এএলটি ট্যাগের কাজ, এএলটি মানে হচ্ছে অল্টারনেটিভ। যেমন আমি এখানে লিখলাম এটা কি ইমেজ, ধরে দেন কালারফুল ইমেজ, কালারফুল ইমেজ। এখন আমি যাই, এখানে কি কালারফুল লেখাটা শো করে, করছে না। এখন আমি যদি এখান থেকে ধরেন ইমেজেসের কিছু একটা কেটে দিলাম, ধরুন এটা আমি কিছু একটা কেটে দিলাম, হ্যাঁ, মানে একটা ভুল করলাম, এখন কিন্তু আমার ইমেজটা শো করছে না। ব্রাউজারে বুঝিয়ে দিচ্ছে যে আপনার এখানে একটা ইমেজ আছে, ইমেজটা হচ্ছে কালারফুল ইমেজ, আপনি সোর্সটা চেক করেন। ঠিক আছে, আচ্ছা। তো এটা তো আমি অনলাইন থেকে ইমেজটা নিয়েছি, আমি কি অনলাইন থেকে সবসময় ইমেজ ইউজ করব না? আমি আমার যখন ক্লায়েন্টে বলবে যে আমার একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তখন আমার কি করতে হবে, তখন কিন্তু সেই ইমেজ আকারেই দিবে। তখন আমি ওই ইমেজটা আমার ফোল্ডারে সেভ করব। সাপোজ এই ইমেজটা আমি সেভ করি, সেভ ইমেজেস, এটা রাখবো কোথায়, দিস পিসি ডেস্কটপ, হ্যাঁ, কন্টেন্টের ভিতরে ইমেজটা রেখে দিলাম। এখন আমি এটার দরকার নেই, তাই না? এটা কোনো দরকার নাই, খেয়াল করেন আমার কিন্তু ইমেজটা চলে আসছে, দেখছেন কতটা স্মার্ট, সে কিন্তু একদম ইনস্ট্যান্ট কাজ করে। এখন আমি যদি এখানে বলে দেই পি লিখলে ইমেজটা সোর্সটা চলে আসছে। এখন আমি এখানে যাব, আমার ইমেজটা শো করছে, দেখেন অনেক বড়, ইমেজটা অনেক বড়, তাই না? অনেক বড় ইমেজ, কিন্তু আগের তো সেম ইমেজটা নিলাম, এটা তো বড় ছিল না, কারণ সে ওই সাইটের জন্য আমি যেখান থেকে নিয়েছিলাম এই এতটুক সাইজ আমাকে দিয়েছিল, এখন তো ফুল সাইজ দিয়েছে। তো সেটার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে, আমি যদি এই অ্যাট্রিবিউট লিখলাম উইথ 300, 300 মানে হাইট, উইথ হাইট অনুযায়ী, হাইট অনুযায়ী এই 300 সাইজে সে কনভার্ট করে নিবে। দেখেন এখন কিন্তু ইমেজটা ছোট হয়ে আসছে, তাই না? সে বুঝতে পারছে আমি যদি উইথ 300 দিই তাহলে হাইট আমার যতটুক দিলে ভালো লাগবে সে ততটুকু নিয়ে আসছে। আমি যদি চাই এখানে হাইট দিব ধরেন 200, কথার কথা, দেখেন 200 যখন দিলাম আমার ইমেজটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, এটা কি ভালো লাগছে? সে কিন্তু বুঝছে যে আইএমজি ট্যাগটা খুবই ট্যালেন্ট একটা ট্যাগ, সে বুঝতে পারছে যে কতটুকু হাইট দিলে আমার ইমেজটা ভালো হবে। আর আপনি যদি জোর করে বসাতে চান কোনো সমস্যা নাই, তা আমার মনে করি এটা গুড প্র্যাকটিস না, কারণ হাই উইথটাই আমরা বেশি ইউজ করি, হাইটটা করি না, কারণ সেই রেজুলেশন অনুযায়ী সেই সাইজটা করে নেই। ওকে, তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগটা শিখলাম, এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে খুব দুইটা ট্যাগ ইউজ করলাম, খুব ভালো কিভাবে ফোন কল যায় এবং ইমেল পাঠানো যায়, হ্যাঁ, ইমেলের সিস্টেমটা, এবং আইএমজি ট্যাগটাও শিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এইচটিএমএল লিস্ট ট্যাগ, খুব ইম্পর্টেন্ট, আমাদের ওয়েবসাইটে এটা খুবই থাকে। তাহলে এটার একটু ডকুমেন্টটা দেখি, নিশ্চয়ই লিস্ট তো থাকার কথা, হ্যাঁ, লিস্ট, এইচটিএমএল লিস্ট, এটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা যেটা করব, একটা ফাইল ক্রিয়েট করে নিই, নাম দিলাম লিস্ট ডট এইচটিএমএল। আচ্ছা, এখন তো আমরা শর্টকাট ওয়েটা শিখে ফেলেছি, তাহলে এত সময় নিব না, আমরা খুব ফাস্ট কাজ করব। এটা আমরা মুছে দিব, এবং এখানে আমরা কি শিখছি, পেজের নাম দিব লিস্ট, লিস্টের কাজ শিখছি, তাই না? মানে এইচ1 ট্যাগ নিলাম, পেস্ট করলাম, চলে আসলো। এখানে আমরা কি বসাবো, লিস্ট, LIST, লিস্ট, চলে আসছে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে HTML লিস্ট থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। আচ্ছা, এই ফাইল আমরা এই টেক্সটটা কপি করে নিলাম, ঠিক আছে। এটা বসাবো কোথায়, একটা H1 ট্যাগ, ও আচ্ছা, এটা অলরেডি আমরা বসিয়েছি, কোনো সমস্যা নাই, তাহলে একটা পি ট্যাগ নিই, ঠিক আছে। পি ট্যাগের মধ্যে রাখবো যে এন অর্ডার, সরি, এন আনঅর্ডার HTML লিস্ট,
মানে বোঝার সুবিধার্থে আর কি, জিনিসটা যেন সুন্দর দেখায়, এই এতটুকু। আচ্ছা, এখন আমরা যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএল এলআই। দেখেন ইউএল লিখবো, এন্টার দিব, এলআই লিখবো, এন্টার দিব। এখন ইউএল এলআই এর মধ্যে আমরা বিভিন্ন আমাদের আমাদের কোর্সে কি কি শিখবো সেগুলোর নামগুলা লিখি। আচ্ছা, আমরা প্রথমেই শিখবো HTML5, এটাকে ডুপ্লিকেট করব এখানে। তারপরে শিখবো CSS3, এটাকে ডুপ্লিকেট। তারপর হচ্ছে টেলউইন্ড, টি টি আই এল টেল আই এন ডি, টেলউইন্ড CSS আমার খুব পছন্দের একটা ফ্রেমওয়ার্ক, যেটা শেখার পরে আপনারা ডিজাইন করার মজাটা বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যেগুলা তারা বিভিন্ন, এটা একটা ফ্রেমওয়ার্ক, আগে বলে রাখি এটা একটা ফ্রেমওয়ার্ক। আর ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে যেখানে ডিজাইন করাই থাকে, আপনি জাস্ট ক্লাস এবং আইডি নিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন এবং নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, আরেকটা আছে সিএসএস এর বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, আমরা ওইটা শিখবো না, কারণ বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে আপনি ক্লাস আইডি নিলে ডিজাইনটা অটো হয়ে যায়, চেঞ্জ করা যায় না, চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে সব ধরনের ডিজাইন একরকমই মনে হয় যদি বুটস্ট্র্যাপ নিয়ে ইউজ করে। সেজন্যই আমরা টেলউইন্ড সিএসএস নিব, সেটা কি আমরা কাস্টমাইজ করতে পারবো ডিজাইনটা। এটা বলতে পারেন একটা ইউআই কম্পোনেন্ট, যেটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। ওকে, আমরা ক্লাসের সময় আরো ডিটেলস আলোচনা করব। টেলউইন্ড সিএসএস এর পর শিখবো কি জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, এটা কথা আমি একটু আগে বলেছি। তারপর শিখবো রিঅ্যাক্ট, তারপর শিখবো react.js, তারপর শিখবো react.js এর পরে শিখবো next.js, next.js, তারপর শিখবো node.js এবং লাস্টে শিখবো React Native। ঠিক আছে, ওকে, এখন দেখি, আশা করি অবশ্যই আমার সাথে থাকবেন এবং সবগুলা বিষয় শেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। ঠিক আছে, ওকে, তো আমি অবশ্যই চাই আমার এই কোর্সটা শেয়ার করেন, সবাইকে শেখার সুযোগ করে দেন, কারণ আমার একার পক্ষে সম্ভব না। আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমি মানুষকে শেখাতে পারবো না। আপনাদের ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই, সবার সাথে শেয়ার করতে পারেন। আমার এই কোর্সটা হচ্ছে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে, আপনারা বুঝতেই পারছেন আমি কতটুক ইজি ওয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই গেল হচ্ছে আনঅর্ডার লিস্ট মানে ইউএল। এখন আমরা দেখি তাহলে ওয়েলটা কি। ওয়েল, ওয়েল দিয়ে কি করা হয়? ওয়েলের জন্য একটা ট্যাগ নিব, ট্যাগ নেওয়ার পরে এখানে একটা পি ট্যাগ নেই। পি ট্যাগের ভিতরে আমার খুব পছন্দের একটা ট্যাগ পি ট্যাগ, আমি সবসময় এটা ইউজ করি, আমার খুব ভালো লাগে, কেন জানি বুঝতে পারি না। আচ্ছা, তারপর ইউএল এলআই, এবং এইখানে আমরা একটা কাজ করি না, এত কষ্ট করে লিখার কি দরকার, আমরা তো এখন স্মার্ট, তাই না? এইটাই নেই, এটা কপি করব, কপি করে পেস্ট করব, এবং এই ওএল এর জায়গায়, কারণ আমরা তো অটো রিনেমটা শিখেছি, তাই না? অটো রিনেম প্লাগইনটার কাজ কি দেখেন, আমি এখানে ইউটা কাটবো, ওটা দিবে, এখানেও চেঞ্জ হয়ে গেছে, তাই না? অটো রিনেম ট্যাগটা, সরি অটো রিনেম তো ট্যাগ না, অটো রিনেম এক্সটেনশন। তো এক্সটেনশনটা কোথায় পাবো? আমি আগেই বলেছি শুরুতেই, এই যে অটো রিনেম এটা ইনস্টল করব, তাহলেই চলে আসবে। ওকে, তাহলে এখন দেখি কেমন হয়েছে। দেখেন, যখন ওয়েল ট্যাগটা ইউজ করব তখন 1 2 3 4 5 6 7 8 9 এভাবে চলে আসছে। ঠিক আছে, নাম্বার অনুযায়ী। আমি যদি চাই যে না আমি নাম্বার দিব না, আমি এখানে আমার ইচ্ছা মতো দিব, তাহলে এটার জন্য এটা একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। টাইপ অ্যাট্রিবিউট আপনি 1 ইউজ করেছি আমি অলরেডি, তারপরে এ করতে পারেন, ক্যাপিটাল হবে স্মল, তারপর আই ক্যাপিটাল,
রোমান সংখ্যা ক্যাপিটাল, রোমান সংখ্যা স্মল, তাহলে আমি রোমান সংখ্যাটা ইউজ করি। হ্যাঁ, দেখেন রোমান সংখ্যা অনুযায়ী হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে আমি কিন্তু HTML লিস্টটা আপনাদের দেখেছি, আশা করি বুঝতে পেরেছেন। একদম লাস্ট, যদিও জানি আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আমি চাই আপনাদেরকে শেখাতে, আমি শেখার উদ্দেশ্যে এখানে আসছি। আমি আবারও বলছি, আমার এখানে মেইন টার্গেট সাবস্ক্রাইব এবং ভিউয়ার না, আমার মেইন টার্গেটটা হচ্ছে আপনাদেরকে শেখানো। ঠিক আছে, HTML কোটেশন, এটা আমরা দেখবো এখন। HTML কোটেশনটা কি? তাহলে তার আগে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। ঠিক আছে, একটা ফাইল ক্রিয়েট করে নিই। কন্ট্রোল ভি, কন্ট্রোল বি, একটা ফাইল ক্রিয়েট করি। এখানে দিব কিউ, সরি ছোট হাতের QUO কোটেশন ডট HTML কোটেশন। আমরা শর্টকাট শিখে ফেলেছি। শর্টকাট শেখার পরে আমরা কি করব, এখান থেকে এটা ফেলে দিব। ঠিক আছে, এখানে লিখব কোটেশন, QUOTATION কোটেশন। এখন আমরা একটা কাজ করব, এই পেজটার জায়গায় শুধু লিস্টের জায়গায় লিখব কি কোটেশন। দেখেন কোটেশন, তার মানে এখানে আমার একটা পেজ নেওয়া, আচ্ছা দেখি তো কোটেশনের ডকুমেন্ট আছে, থাকার তো কথা, অবশ্যই কোটেশন, হ্যাঁ অবশ্যই আছে। HTML কোটেশন সিটিশন এলিমেন্টস, চাই এতটা আমি না, এতটুকু নিলাম। HTML কোটেশন, এখানে লিখব H1 ট্যাগ। আমি আবারও বলছি, প্রত্যেকটা পেজে একটাই H1 ট্যাগ নিতে পারবো, তাই নিচ্ছি। এখন যদি আমি আমার এখানে তাহলে HTML কোটেশনটা, ওকে, তাহলে আমরা HTML কোটেশন ট্যাগ কি কি হতে পারে, তাই না? দেখেন ভালো করে বোঝার ট্রাই করেন। In this chapter we will go through the block code, q tag, AVVR মানে abbreviation, address tag এবং site tag, ভিডিও ট্যাগ। যদিও এটা আমার কোনোদিন প্রয়োজন হয় না, এই ট্যাগটা আপনারও কোনো প্রয়োজনে আসবে না। তো এখানে সবচেয়ে পপুলার ট্যাগটা হচ্ছে কিউ ট্যাগটা, এটাই মূলত বেশি ইউজ হয়। তো আমি আপনাদের সবগুলো ট্যাগই দেখাচ্ছি। যেমন এটা একটা পি ট্যাগ, এটা আস্তে আস্তে আপনারা দেখি বুঝে ফেলবেন, এটা একটা পি ট্যাগ। এক্সপিরিয়েন্স বলে তো একটা কথা, তাই না? আস্তে আস্তে আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখানে পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে বি দিব এবং একটা ব্লক কোড দিই। ঠিক আছে, বিএল ব্লক কোড, এই টেক্সটটা কপি করে এখানে ছেড়ে দিই, তাহলেই তো হয়ে যায়। ওরা এই যে দেখেন, বলছিলাম না, এই যে এটা একটা পি ট্যাগ নিয়েছে, দেখছেন? তারপর ব্লক কোড ট্যাগটা নিয়েছে। এখন আমি এখানে পেস্ট করলাম, দেখেন আচ্ছা অল্টার জেট, আবার এখানে আসি। দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্লক কোড ট্যাগটা যখন নিব, একটু ইন্সপেক্ট করি, দেখেন এখানে কিন্তু মাঝখান থেকে লেফট রাইট থেকে জায়গা ছেড়ে দিয়েছে, মানে একটু মাঝখানে চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি কিউ ট্যাগ নিই, পার্থক্যটা কোথায়? সেম টেক্সটটাই কপি করা আছে, সেম ট্যাগটা দেখেন, কিউ ট্যাগ পেস্ট, দেখেন সেম। এই তো না, সেম না, পার্থক্য হচ্ছে এই টেক্সটটা পুরো জায়গা নিয়ে আছে। তেমন এই যে যেটা বলছিলাম আপনার ইনলাইন ব্লক, আর দেখেন একটা কোটেশন আছে, এই পার্থক্য, একটা কোটেশন। ঠিক আছে, একটা কোটেশন আছে। ইনলাইন, এটা কিসের মধ্যে রেখেছি? আচ্ছা, ওকে। আর ইনলাইন ব্লক, ইনলাইন নিয়ে আমি আরো ডিটেলস আলোচনা করব, আপাতত মনে রাখেন যেটা একটা ট্যাগ। ঠিক আছে, আরো ডিটেলস আলোচনা করব। ওকে, তাহলে আমরা আপাতত আজকে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, সিআইটি এটা কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, ভেরি গুড, আমি জানি আপনি পেরে গিয়েছেন। এটা হচ্ছে অ্যাট্রিবিউট।
মানে এক্সট্রা একটা সুযোগ দেয়। আমি যখন এই সিআইটি ধরেন এটা আমি নিলাম, কথার কথা এটা আমি নিলাম, আহ, কোথায় ব্লক কোড, এই যে যেটা বললাম যে একটা অ্যাট্রিবিউট পেস্ট করলাম, এটা কিন্তু আমার ওয়েবসাইটে দেখাবে না। এটা হচ্ছে আমি আমার মানে ডেভেলপার বিষয়ে আমি বুঝতে পারতেছি যে আমি এই কোটেশনটা কোথা থেকে নিয়ে এসেছি, এই এতটুকুই। ঠিক আছে, এতটুক, আর কিছু না। আচ্ছা, আর তারপরে যে এখানে আরেকটা ট্যাগ আছে দেখেছিলাম মেবি, এবিবিআর ট্যাগ। হ্যাঁ, এবিবিআর ট্যাগটা ইম্পর্টেন্ট, কাজে লাগে। যেমন ধরেন আমি একটা ট্যাগ নিলাম, এখানে লিখলাম পিটেক, যেমন হোয়াট ইজ এইচটিএমএল। দেখেন আমি যদি এখন হোয়াট ইজ এইচটিএমএল এ হভার করি, কিছু কি শো করে? করে না। তো সেটার জন্য একটা ট্যাগ আছে, আচ্ছা এটা স্পেস দিয়ে লিখতে হবে তাহলে আসবে। আচ্ছা, সেই ট্যাগই এটা টেক্সট হিসেবে মনে করছে, পি ট্যাগের ভিতরে রেখেছি। আচ্ছা, এখানে লিখি যে এইচটিএমএল এর মিনিংটা আমরা লিখবো। হ্যাঁ, এইচটিএমএল, এইচটিএমএল, এবং এটা লিখব যে এবিবি এর ভিতর টাইটেল অনুযায়ী। আচ্ছা, এখন আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, টাইটেল। টাইটেল লিখে দিই যে এইচটিএমএল এর মিনিংটা কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন দেখেন মজার বিষয়টা হচ্ছে আমি যখন এখানে হভার করব তখন কিন্তু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা চলে আসছে। ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয়, আমরা কিন্তু চাইলে এইচটিএমএল এর কালারটা চেঞ্জও করতে পারি, তাহলে আরেকটা অ্যাট্রিবিউট আছে। মজার না বিষয়টা? এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এখানে যদি কালার দেই আর এখানে লিখি রেড, দেখেন রেড কালার চলে আসছে, আসছে না? তার মানে আমরা কালারটা চাই। এইচটিএমএল স্টাইল অ্যাট্রিবিউটটা এমন একটা অ্যাট্রিবিউট যেটা কিনা আপনি প্রত্যেকটা ট্যাগ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন আজকের ভিডিওটা। তো জানি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে শেখানোর জন্যে, তাই ছোট করতে চাইলেও ভিডিওটা বড় হয়ে যায়। এবং আপনাদের একটা টাস্ক দিব এখন। টাস্কটা হচ্ছে যেটা বলে হোমওয়ার্ক, কারণ হোমওয়ার্ক না দিলে আপনারা শিখবেন না, প্র্যাকটিস করবেন না। সেটা হলো একটা সিভি একটা রিজিউমি বানাবেন। এইচটিএমএল ট্যাগ, আজকে আমি যে ট্যাগগুলো ইউজ করেছি শুধু সেই ট্যাগগুলো ইউজ করে একটা রিজিউমি বানাবেন। ঠিক আছে, যেমন রিজিউমিতে কি কি থাকতে পারে, আপনার একটা ছবি থাকবে, ছবির নিচে ইনফরমেশন, তারপর আপনার নাম, আপনার এডুকেশন, তারপর আপনার হবি, তারপর কেরিয়ার অবজেক্টিভ, মানে যেগুলো যেগুলা থাকে সেগুলা দিয়ে যেমন পারেন যতটুক পারেন প্র্যাকটিস করে অবশ্যই কমেন্টে একটা ছবি দিবেন, হোয়াটসঅ্যাপে ছবি দিবেন। আমি আপনাদের সাথে কথা বলবো এবং রিপ্লাই দিব। আর যদি মনে হয় যে ভাইয়া আপনি আমাদের একটা রিজিউমি করিয়ে দেখান, তাহলে আমি আরেকটা প্রয়োজন হলে টিউটোরিয়াল বানাবো আপনাদের সুবিধার্থে। তাহলে অবশ্যই কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলছি ভাই, প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবেন না। আমি আপনাকে যতই শিখাই না কেন, হয়তোবা মনে করবেন ভাইয়া যা দেখাচ্ছে এগুলো তো সব ইজি, একদম ইজি, কিন্তু বিশ্বাস করবেন আপনি এখন ঘুমাবেন, কাল সকালে আর বুঝতে মানে কিছুই মনে থাকবে না। আমাদের নেচারটাই এরকম, যখন যত বেশি প্র্যাকটিস করবেন তত হাতের কাছে চলে আসবে। ওকে, তাহলে আজকের মতো ক্লোজ করলাম। ও- ও- উম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে।